আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আমাদের লাস্ট ক্লাসে আমরা যেই টপিকসটা নিয়ে ডিসকাশন করতেছিলাম, যদি আপনাদের একটু মনে থাকে তাহলে হয়তো মনে আছে আমরা কি নিয়ে ডিসকাশন করতেছিলাম। কার্ডিয়াক অ্যাক্টিভিটি। কার্ডিয়াক অ্যাক্টিভিটিতে কতগুলো ইম্পর্টেন্ট ক্যাটাগরি বা ইম্পর্টেন্ট জিনিস আমরা অলরেডি দেখে ফেলছিলাম। সেটা হচ্ছে আমাদের যে হার্টটা আছে সেই হার্টের মধ্যে যে বায়োইলেকট্রিক্যাল সিগন্যালটা জেনারেট হয়, যেটা থেকে আমরা ইসিজি সিগন্যাল পাই, সেই সিগন্যালটা আসলে কোথায় জেনারেট হয়? সেটা হচ্ছে আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াল সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে জেনারেট হয়। আর হার্টের মধ্যে ব্লাড পাম্পিংটা হয় হার্টের ভিতরে, তার মানে আউটসাইড আবরণের মধ্যে সেলগুলোর মধ্যে, মায়োকার্ডিয়াল সেলগুলোর মধ্যে আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা হয়। ফার্স্ট কথা। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা সেই কার্ডিয়াক অ্যাক্টিভিটি গুলো কিভাবে অ্যানালাইসিস করব। সেটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটার একটা ইকুইভ্যালেন্ট আমরা আসলে একটা ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে আমাদের বোঝার সুবিধার জন্য অ্যানালাইসিস করতেছিলাম। সেটা হচ্ছে কি, এটার চারটা চেম্বার এবং মাঝখানে একটা ফাইব্রাস এনুলাস দিয়ে এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। এবং সেটা যদি আপনাদের মনে থাকে তাহলে হয়তো মনে আছে যে এটার মধ্যে যে ওয়ালটা আছে সেই ওয়ালের থিকনেস এর আমার একটু ডিফারেন্স ছিল বিভিন্ন জায়গায়। কোন জায়গার ওয়ালের থিকনেস বেশি ছিল? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলের করেসপন্ডিং ওয়ালের থিকনেস সবচেয়ে বেশি ছিল। এবং আপনাদের যদি মনে থাকে তাহলে হয়তো মনে আছে এটা ছিল আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা ছিল রাইট ভেন্ট্রিকল। এই জায়গাটার নাম কি ছিল? লেফট অ্যাট্রিয়াম। এটা ছিল লেফট অ্যাট্রিয়াম। ওকে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এই অবস্থা ছিল। আর এখানে আরো দুটি ইম্পর্টেন্ট জিনিস ছিল। একটার নাম ছিল কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড। আরেকটা ছিল এই দুইটার মাঝখানে এভি নোড, অ্যাট্রোভেন্ট্রিকুলার। আচ্ছা, তো এই যে করেসপন্ডিং অংশটা ছিল সেটার মধ্যে লাস্ট ক্লাসে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখে ফেলেছিলাম সেটা হচ্ছে যদি আমি এখানের মধ্যে কোনো একটা মায়োকার্ডিয়াল সেলের কিছু একটা অ্যামাউন্ট অফ অংশ নিয়ে আমি সেটাকে অ্যানালাইসিস করি, তাহলে সেটার মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেট হবে সেই জিনিসটা আমরা গ্যালভানোমিটার থিওরি দিয়ে এক্সপ্লেন করছিলাম। তো আমরা সেটা কি করছিলাম, যখন আমি এখানে অনেকগুলো সেলকে নিয়ে ডিসকাশন করব তখন অবশ্যই এখানের মধ্যে অনেকগুলো সেল থাকবে। তো সেই সেলগুলোর মধ্যে গ্যালভানোমিটার কানেকশন দিলে এবং কোন স্টিমুলেশন আসলে সেই সেলগুলোর মধ্যে কিভাবে পটেনশিয়াল জেনারেট হয় বা কিভাবে গ্যালভানোমিটারে মুভ করবে সেই জিনিসটি আমরা লাস্ট দিন দেখেছিলাম। যদি আপনাদের একটু মনে থাকে তাহলে হয়তো মনে আছে যে আমার এখানে আমাদের দুইটা প্রান্ত যদি থাকে এ আর হচ্ছে বি, যদি আমি এ প্রান্তের মধ্যে মাইনাসকে কানেক্ট করি গ্যালভানোমিটারের এবং বি প্রান্তে প্লাসকে কানেক্ট করি গ্যালভানোমিটারের, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার লাস্ট ডিসকাশন, আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন অনুযায়ী আমাদের গ্যালভানোমিটারটা ইনিশিয়াল অবস্থায় কোথায় থাকবে? জিরো ডিফ্লেকশন থাকবে। ধরলাম ডান সাইড হচ্ছে আমাদের পজিটিভ ডিফ্লেকশন আর বাম সাইড হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন। যখন মানে নেগেটিভ হবে তখন গ্যালভানোমিটারটা বামে যাবে, আর যখন পজিটিভ ডিফ্লেকশন হবে গ্যালভানোমিটার ডানে যাবে। আচ্ছা, তো এখানের মধ্যে আপনাদের যদি একটু লাস্ট ক্লাসের কনসেপ্টটা মনে থাকে তাহলে একটু বলেন। একদম ফার্স্ট স্টেপটা আমাদের কি স্টেপ? পোলারাইজ স্টেপ বা রেস্টিং পটেনশিয়াল। পোলারাইজ স্টেপে সবগুলোর মধ্যে কি থাকে? নরমালি মাইনাস থাকে, কোনো আয়নের মুভমেন্ট থাকে না। তাহলে বেসিক্যালি আমরা কি দেখতাম? এখানে কি ডিফ্লেকশন দেখছিলাম? জিরো ডিফ্লেকশন দেখছিলাম। মনে আছে? এখানে কোনো জিরো ডিফ্লেকশন দেখছিলাম, সবগুলো মাইনাস ছিল, কোনো আয়নের মুভমেন্টটাই জিরো ডিফ্লেকশন ছিল। আচ্ছা, তারপর বেসিক্যালি কি ছিল? সেকেন্ড স্টেপটা কি ছিল? ডিপোলারাইজ। ডিপোলারাইজেশন কনসেপ্টটা কি ছিল? আমি যেদিকে স্টিমুলেশন দিব, সাপোজ আমি যদি এখানে স্টিমুলেশন দেই, এখানে তো রেস্টিং পটেনশিয়াল সব মাইনাস থাকে, যেদিকে স্টিমুলেশন দিব সেদিকে প্লাস হওয়া শুরু করবে এবং একটা কার্ডিয়াক ভেক্টর জেনারেট হওয়া শুরু করবে। তো কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশনটা ডিপেন্ড করে স্টিমুলেশনের উপর। তো আমি যদি এ সাইডে দেই তাহলে প্লাস এ থেকে বি এর দিকে মুভ করা শুরু করবে। এবং আমরা লাস্ট ক্লাসে এই কনসেপ্টটা দেখছিলাম, কার্ডিয়াক ভেক্টরের পোলারিটি যেহেতু প্লাস আয়ন মুভ করতেছে, প্লাস যদি প্লাসের ডিরেকশনে যায় তাহলে এখানে কি হবে? পজিটিভ ডিফ্লেকশন হবে। তার মানে আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো।
তো এই পজিটিভ ডিফ্লেকশনের ম্যাগনিটিউডটা কিসের উপর ডিপেন্ড করে মনে আছে? ওয়াল থিকনেসের উপর ডিপেন্ড। তার মানে অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকেলের ম্যাগনিটিউডটা বেশি হবে, এবং এটার স্পিডটাও কি ছিল? অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকেলে বেশি ছিল। আচ্ছা, তারপর থার্ড স্টেটটা কি ছিল? থার্ড স্টেট হচ্ছে প্লাটো ফেজ। প্লাটো ফেজে সবগুলো প্লাস হয়ে যায়, তার মানে এখানের মধ্যে কি থাকে না আর কোনো, এখানের মধ্যে আর কোনো কি কোনো কার্ডিয়াক ব্যাকআপ থাকে না। তার কারণে আমি আবার কি পাই? আবার জিরো ডিফ্লেকশন পাই। লাস্ট যে স্টেটটা ছিল সেটা কি? আবার রিপোলারাইজেশন হবে। তার মানে ডিপোলারাইজেশন হয়ে গেছে, সে আবার আগের জায়গায় বা রেস্টিং পজিশনে ব্যাক করার জন্য সে আবার রিপোলারাইজ করবে। তো রিপোলারাইজের কনসেপ্টটা আমাদের লাস্ট ক্লাস অনুযায়ী কি ছিল মনে আছে? কি ছিল? যেটা লাস্ট ডিপোলারাইজ হবে ওইটার লাস্ট রিপোলারাইজ হবে। তাহলে আমাদের রিপোলারাইজেশনের ওয়েবসাইটটা কোন দিক থেকে শুরু হইতো? বি যেহেতু লাস্ট হয়েছে, সেখান থেকে সে রিপোলারাইজেশন শুরু করে। তো রিপোলারাইজেশনটা আসলে কি? সেটা হচ্ছে সবগুলো প্লাস থাকে প্লাটো ফেজ, সে প্লাস থেকে মাইনাস হওয়াটাকে আসলে বলা হচ্ছে রিপোলারাইজেশন। তার মানে একটা মাইনাস করতে থাকে, তো মাইনাসের ডিরেকশনটা বেসিক্যালি কোন দিকে ছিল? মাইনাসটা যখন মাইনাসের ডিরেকশনে যায় তখন আমরা দেখছিলাম রিপোলারাইজেশনে আমি কি পাইছিলাম? এটা পজিটিভ ডিফ্লেকশন পাইছিলাম। এটাই ছিল আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন। এবং এখানের মধ্যে আমাদের কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে লাস্ট ডিপোলারাইজ, ফার্স্ট রিপোলারাইজ। তাহলে এখানের মধ্যে আমরা যে পজিটিভ ডিফ্লেকশন পাইছি নেগেটিভ ডিফ্লেকশন পাইছি, এটা ইটস অল অ্যাবাউট আসলে আমাদের স্টিমুলেশন যদি আমরা এ না দিয়ে বি সাইড থেকে দিতাম তাহলে আমাদের সকল ডিফ্লেকশনের পোলারিটি আসলে অপোজিট হয়ে যেত। এটা হয়তো আমাদের লাস্ট ক্লাসে মনে আছে। এবার তাহলে আমরা একটু কিছু নতুন জিনিস অ্যাড করি। ফার্স্ট জিনিসটা হচ্ছে কেন আমরা বলছিলাম যে পজিটিভ ভেক্টরটা যদি পজিটিভ সাইডে যায় তাহলে আমাদের ডিফ্লেকশন হবে পজিটিভ, আর যদি নেগেটিভ ভেক্টরটা নেগেটিভ সাইডে যায় তাহলে ডিফ্লেকশন হবে নেগেটিভ। এটা কেন বলতেছিলাম সেই জিনিসটা আমরা তাহলে একটু দেখি। ফার্স্ট হচ্ছে আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট ডিসকাশন করি, আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট ডিসকাশন করি, মনে করেন এখানের মধ্যে আমি একটা গ্যালভানোমিটার কানেক্ট করে দিছি। গ্যালভানোমিটারের কাজই হচ্ছে কারেন্টটাকে রিপ্রেজেন্ট করা বা কারেন্টটা দেখা। তো আমরা গ্যালভানোমিটার যদি এখানে কানেক্ট করে দিই, আমরা জানি অলওয়েজ আমরা গ্যালভানোমিটারটা এখানে কি কানেক্ট করব? এখানে প্লাস কে কানেক্ট করব আর এখানে মাইনাস কে কানেক্ট করব। তাহলে আমরা জানি এই সার্কিটটার মধ্যে কারেন্টের ডিরেকশন কি হবে? কারেন্টের ডিরেকশন হবে অলওয়েজ এরকম ডিরেকশন, রাইট? তার মানে আমরা জানি যে কোনো গ্যালভানোমিটারের মধ্যে আমরা যদি পজিটিভ কারেন্ট পাইতে চাই, এবং এটা আমাদের পজিটিভ কারেন্ট বা পজিটিভ ডিফ্লেকশন পাবো তখনই যখন কারেন্টটা আসলে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। ওকে, বা বলতে পারি প্লাসে যখন ঢুকবে বা মাইনাস থেকে যখন বের হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি আমরা বলি যে কারেন্টের ডিরেকশন এটা হবে, আমরা কিন্তু জানি এই যে কারেন্টের ডিরেকশনটা আছে, এই কারেন্টের ডিরেকশনটা আসলে আমরা ইলেকট্রন দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? ইলেকট্রন দিয়েও কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা যায় না? ইলেকট্রন দিয়ে বলেন তো ইলেকট্রন আর কারেন্টের ডিরেকশনটা কি হয়? উল্টা দিকে। উল্টা দিকে হয়। ভেরি গুড। তবে দেখেন এখানে কারেন্টের যেটা ডিরেকশন আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি এটা আসলে ইলেকট্রনের অপোজিট ডিরেকশন। তার মানে ইলেকট্রন আসলে উল্টা দিকে ফ্লো করতেছে, আর এইদিকে যেটা ফ্লো করতেছে সেটাকে আমরা বলতে পারি প্রোটন বা পজিটিভটা। তার মানে দেখেন পজিটিভটা যখন এদিকে মুভ করতেছে, তার মানে প্লাসটা যখন প্লাসের দিকে যাচ্ছে তখন আসলে কি হচ্ছে? আমরা অলওয়েজ এখানের মধ্যে পজিটিভ ডিফ্লেকশনটা। ওকে, আর যখন আমার এটা দেখেন ইলেকট্রনটা কোন দিকে ফ্লো করছে? ইলেকট্রনের ডিরেকশন মাইনাসটা যখন মাইনাসের দিকে ঢুকছে তখনও আমরা আসলে কি পাচ্ছি? পজিটিভ ডিফ্লেকশন পাইতেছি। আমার কনসেপ্টটাকে বুঝা গেছে? তার মানে আমরা আসলে কারেন্টের যে ডিরেকশনটা সেটা দিয়ে আসলে যেটা করি সেটা আসলে ইন টার্মস অফ আমরা যদি প্রোটন আর ইলেকট্রন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কেন পজিটিভটা পজিটিভে গেলে এই ডিরেকশনে ফ্লো করবে। তার মানে প্লাসটা যখন প্লাসের দিকে, প্রোটনটা যখন প্লাসের গ্যালভানোমিটারের মধ্যে ঢুকবে তখন আমরা অলওয়েজ পজিটিভ ডিফ্লেকশন পাবো, কারণ কারেন্টটা এই ডিরেকশনে গেলে আমরা এটাকে পজিটিভ ডিফ্লেকশন বলবো। আর সেম ভাবে এখানে ইলেকট্রনটা ফ্লো করে কোন দিকে? অবশ্যই অপোজিট ডিরেকশনে। তার মানে দেখেন ইলেকট্রনটা আসলে ফ্লো করতেছে এই ডিরেকশনে, তার মানে মাইনাসটা যখন মাইনাসের ভিতর ঢুকতেছে তখনই আমরা আসলে পাচ্ছি পজিটিভ ডিফ্লেকশন। এবার আমরা একটু উল্টা জিনিসটা ডিসকাস করে দেখি। যদি আমার ভোল্টেজের সাপ্লাইটাকে আমি উল্টা করে দিই তাহলে কারেন্টের ডিরেকশন এখন কি হবে? এই ডিরেকশন হবে না? এবং কারেন্টের ডিরেকশন যদি এই ডিরেকশন হয় তাহলে কি অবস্থা হবে দেখো তো? সবাই একটু খেয়াল করে
তাহলে আমরা গ্যালভানোমিটারটাকে আগের মতো কানেক্ট করে রাখছি। তাহলে একটু দেখেন, আমি যদি উল্টা করে দিই, কারেন্টের ডিরেকশন এখন এরকম চলে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কারেন্টটা এখন কি অপোজিট দিকে ফ্লো করছে না, এবং আমি গ্যালভানোমিটারে কি করছি, মাইনাসের সাথে কানেক্ট করে রাখছি। তার মানে এখানে কারেন্টের ডিরেকশন অবশ্যই নেগেটিভ কারেন্টে ফ্লো করার কথা, এটা আমরা সবাই জানি, কারণ গ্যালভানোমিটার আমি উল্টা কানেক্ট করে বসে আছি। আচ্ছা, এই অবস্থায় আমরা যদি দেখি, তাহলে দেখেন এটা যদি আমার কারেন্টের ডিরেকশন হয়, তাহলে এটা আমাদের আসলে কার ডিরেকশন, প্রোটনের ডিরেকশন। তাহলে দেখেন প্লাসটা এখন ঢুকতেছে মাইনাসে, আমরা এখন অবশ্যই কি ডিফ্লেকশন পাবো, নেগেটিভ ডিফ্লেকশন পাবো। আর আমি যদি ইন্টারস অফ ইলেকট্রন দিয়ে বলি, ইলেকট্রনটা তাহলে আসলে এখানে কোন ডিরেকশনে ফ্লো করতেছে, এটার অপোজিট ডিরেকশন। তার মানে দেখেন ইলেকট্রন মাইনাসটা যখন প্লাসের দিকে গেল, তখন আমরা আসলে নেগেটিভ ডিফ্লেকশন পাইলাম। তার মানে আমরা আসলে মাইনাস প্লাস দিয়ে লাস্ট ক্লাসে দিলাম, কিন্তু সহজ কথাটা হচ্ছে ইটস অল অ্যাবাউট আসলে কি, ইলেকট্রন এন্ড প্রোটন। তো ইলেকট্রন প্রোটন দিয়ে আমরা আসলে প্লাস এন্ড মাইনাসের ব্যাপারটা আসলে এক্সপ্লেন করতে পারি, এবং সেখান থেকে আসলে কথাটা আসছে যে কার্ডিয়াক ভেক্টর যদি প্লাসটা আমার গ্যালভানোমিটারের প্লাসে যায়, তাহলে আমরা কি রিফ্লেকশন পাবো, আমরা পজিটিভ ডিফ্লেকশন পাবো। সেম ভাবে আমাদের যে আপনার কার্ডিয়াক ভেক্টর আছে, সেটা মাইনাসটা যদি মাইনাসের দিকে যায়, তাও আমরা কি পাবো, পজিটিভ ডিফ্লেকশন পাবো। কিন্তু একটা অপোজিট গেলে তখন আমরা কি পাবো, তখন আমরা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। তার মানে আমার পজিটিভের কার্ডিয়াক ভেক্টর যদি নেগেটিভ গ্যালভানোমিটার পয়েন্টের দিকে যায়, তখন আমরা কি পাবো, নেগেটিভ ডিফ্লেকশন পাবো। সেম ভাবে আমাদের নেগেটিভ কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশন যদি পজিটিভ গ্যালভানোমিটার পয়েন্টের দিকে যায়, তখনও আমরা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। কেন এটা হলো, আমরা কারেন্টের সার্কিট দিয়ে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। সবাই কি বুঝতে পারছেন এই কনসেপ্টটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার একটু খেয়াল করেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল আমাদের কার্ডিয়াক ভেক্টরের জন্য। তাহলে আমরা অ্যাকর্ডিং টু আমাদের কারেন্টের ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে জিনিসটা যেটা এক্সপ্লেন করলাম, এই জিনিসটাই আসলে আমাদের কার্ডিয়াকের মধ্যে একইভাবে ঘটনাটা ঘটতেছে। তো আপনাদের জাস্ট একটু জিনিসটা টেস্ট করা, যেমন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, জাস্ট আপনারা কতটুকু বুঝছেন সেটা মনে আছে নাকি সেটা বোঝার জন্য, মনে করেন এই অবস্থায় আমার আছে, আমার এখানে মধ্যে সবগুলায় রেস্টিং পটেনশিয়াল আছে। আমি এটার মধ্যে এখানে মাইনাস আর এখানে প্লাস কানেক্ট করে দিলাম। ওকে, এভাবে মাইনাস প্লাস কানেক্ট করে দিলাম। আচ্ছা, এইবার মনে করেন এখানে স্টিমুলেশন হলো, এটা হচ্ছে আমার এ সাইড, এটা হচ্ছে আমার বি সাইড, স্টিমুলেশন হলো। এখানে যদি স্টিমুলেশন হয়, তাহলে ডিপোলারাইজেশনের ডিরেকশন কি হবে, বা কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশন কি হবে বলেন তো? বি থেকে এ। ভেরি গুড। তার মানে এটা প্লাস, তাহলে কার্ডিয়াক ভেক্টরটা প্লাসটা আসলে মুভ করা শুরু করবে বি থেকে এ এর দিকে, এবং এটার যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে, সেটা কিরকম ডিফ্লেকশন হবে? নেগেটিভ স্যার। ভেরি গুড, নেগেটিভ ডিফ্লেকশন হবে। কেন নেগেটিভ ডিফ্লেকশন হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি প্লাস প্লাস থেকে মাইনাস। সেজন্য। তো এই কনসেপ্টটা অলওয়েজ মাথায় রাখবেন। ভেরি গুড। আচ্ছা, একটু যদি আমরা আরেকটা জিনিস বলি, তাহলে আমরা ডিফ্লেকশন কোনটা হবে, পোলারিটি পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমরা বুঝতে পারলাম কিসের উপর ডিপেন্ড করতেছে, স্টিমুলেশন এন্ড অ্যানাদার থিং, সেটা কি বলেন? গ্যালভানোমিটার কোন দিকে লাগানো আছে। ভেরি গুড, গ্যালভানোমিটার কানেকশন। লাস্ট দিন আমি আপনাদের টেস্ট নেওয়ার সময় আমি কি করছিলাম, কানেকশনটা উল্টা করে দিয়েছিলাম, অনেকে এটা ধরতে। তো এই যে এই জিনিসটাই, তার মানে আমাদের এই দুইটা জিনিসই মাথায় রাখতে হবে, স্টিমুলেশনটা কোন দিকে হচ্ছে এবং গ্যালভানোমিটারের কানেকশনটা আমি কোথায় আসলে আছে। তো এই জিনিসটা যদি জানি, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কি অবস্থাটা। তাহলে এখন জাস্ট লাস্ট বার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের এখানে মধ্যে যে ডিফ্লেকশনটা আছে, সেটার অ্যামপ্লিটিউড, লাস্ট বার এটা আপনারা জানেন, অ্যামপ্লিটিউড কোনটার উপর ডিপেন্ড করে বা কোন জায়গায় বেশি হয়? ভেন্ট্রিকেলে অ্যাট্রিয়ামের থেকে বেশি হয়। সেম ভাবে স্পিড আমরা যদি বলি, স্পিড কোথায় বেশি হয়? ভেন্ট্রিকলে স্যার। ভেন্ট্রিকেলে স্পিড অ্যাট্রিয়ামের থেকে বেশি হয়। ভেন্ট্রিকেল স্পিডটা বেশি হয় কেন, কেউ বলতে পারবেন? পার্কিনজি ফাইবার। ভেরি গুড। এখানের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ফাইবার থাকে, নাম হচ্ছে পার্কিনজি ফাইবার। এই ফাইবারটার মধ্যে আসলে কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট,
এবং তার কারণে কনস্ট্রাকশনটা কিরকম গ্যাপ জাংশন বেশি থাকে, তার কারণে হায়ার রেটে হায়ার স্পিডে আসলে আমাদের এই পালসটা ফ্লো করে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখবো। আমরা এবার তাহলে মোটামুটি আমাদের গ্যালভানোমিটারের যে কনসেপ্টটা আছে ইসিজির জন্য সেটা মোটামুটি কভার হয়ে গেল। তাহলে এবার আমরা স্টেপ বাই স্টেপ তাহলে আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা এক্সপ্লেন করা শুরু করব। তাহলে আমাদের হার্টটাকে আমরা ড্র করতেছি। এখানে কয়টা চেম্বার থাকে? 4টা চেম্বার। আমরা আগে বলছি এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, কিন্তু বেসিক্যালি হার্টের অরিজিনাল ডায়াগ্রামটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এবং এটা হচ্ছে 4টা চেম্বার, এরপর এর বাইরে থাকবে ওয়াল, ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেসটা একটু বেশি থাকবে। আচ্ছা, আর এর মাঝখানে যে জায়গাটা আছে এটার নাম কি বলেন তো? মাঝখানে এটা ফাইব্রাস এনুলাস। ফাইব্রাস এনুলাসের কাজ হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ইনসুলেটর। এখানের মধ্যে একটা এসএ নোড থাকে আর এখানের মধ্যে একটা এবি নোড থাকে। আচ্ছা, এবার আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাশন করতেছি। ফার্স্টে এই যে এসএ নোড এবং এবি নোডটা আছে, এসএ নোড এবং এবি নোড আছে, এই নোডগুলা একটা স্পেশাল টাইপ অফ সেল দিয়ে ক্রিয়েটেড। স্পেশাল টাইপ অফ সেল, সেই স্পেশাল টাইপ অফ সেলটার নাম হচ্ছে পেসমেকার সেল। আমরা যখন আপনার অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের সময় ডিসকাশন করতেছিলাম তখন আমরা ডিসকাশন করছি যে স্পেশাল টাইপ অফ কিছু সেল আছে যেগুলোর নাম হচ্ছে পেসমেকার সেল। এই পেসমেকার সেলগুলোর জন্য এক্সটার্নাল স্টিমুলেশনের দরকার হয় না। তার মানে এক্সটার্নাল কোনো স্টিমুলেশনের এই সিগন্যালগুলোর দরকার হয় না। এই সিগন্যালগুলা আমাদের বডির কিছু নার্ভাস সিস্টেম যেমন প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এগুলা নিজে থেকে আপনার পালস জেনারেট করতে পারে। তার মানে এই যে স্পেশাল টাইপ অফ পেসমেকার আছে, এই পেসমেকার গুলাকে কাজ করানোর জন্য বা এগুলোর মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের জন্য এক্সটার্নাল কোনো স্টিমুলেশন দরকার হয় না। এবং আমাদের বডিতে দুইটা এরকম স্পেশাল টাইপ অফ অর্গান আছে যেগুলা হচ্ছে আপনার বা টিস্যু আছে যেগুলো আপনার স্পেশাল টাইপ অফ আপনার সেল দিয়ে ক্রিয়েটেড। একটা হচ্ছে এসএ নোড আর একটা হচ্ছে এবি নোড। তাহলে এসএ নোডের বেসিক্যালি এসএ নোডই হচ্ছে মেইন আমাদের পেসমেকার, আমাদের হার্টের মেইন পেসমেকার বলা হয় বা প্রাইমারি পেসমেকার বলা হয় এসএ নোডকে। এবং এই এসএ নোডটা যেহেতু পেসমেকার সেল দিয়ে ক্রিয়েটেড সেই জন্য এটাকে আসলে বলা হয় পেসমেকার। এবং এটাই আমাদের হার্টের পুরো পেসটা বা স্পিডটাকে কন্ট্রোল করে। কিভাবে করে এখনই দেখবো। তাহলে এটা যেহেতু পেসমেকার সেল দিয়ে ক্রিয়েটেড, এটার মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের জন্য এক্সটার্নাল সিগন্যালের বা স্টিমুলেশনের দরকার হয় না। সে নিজে থেকে বিল্ট ইন কি করে? পালস জেনারেট করতে থাকে। তার মানে সে কন্টিনিউয়াসলি নিজে থেকে একটা বিল্ট ইন পালস যেভাবে জেনারেট করতে থাকে, যে পালসটা আমার বাকি সেল গুলাকে স্টিমুলেট করে। তার মানে একে কোনো স্টিমুলেশন লাগতেছে না, এই স্টিমুলেশনটা বিল্ট ইন হচ্ছে আমাদের বডির কিছু নার্ভাস সিস্টেমের মাধ্যমে, কারণ এগুলা একটা পেসমেকার টাইপের স্পেশাল কিছু সেল দিয়ে ক্রিয়েটেড। আচ্ছা, তাহলে বেসিক্যালি খেয়াল করেন ব্যাপারটা, এটা আমাদের এসএ নোড। এসএ নোডটার মধ্যে এখন কি হচ্ছে? অল টাইম আপনার কি ক্রিয়েট হচ্ছে? পালস জেনারেট হচ্ছে। যদি অল টাইম এখানে পালস জেনারেট হয় তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি অল টাইম এটাতে পালস জেনারেট হচ্ছে। তার মানে এখানে অল টাইম যে পালস গুলো আছে সেই পালস গুলা এর আশেপাশের যে অ্যাট্রিয়ামের সেল গুলো আছে সেগুলাকে এখন কি করা শুরু করবে? স্টিমুলেশন দেওয়া শুরু করবে। তাহলে ব্যাপারটা দেখেন, একই স্টিমুলেশন লাগবে না ঠিক আছে, কিন্তু এই যে পালসটা ক্রিয়েট করতেছে সেই পালসটা অ্যাট্রিয়ামের যে পাশের সেলগুলো আছে সেগুলা কি করা শুরু করবে? স্টিমুলেট করা শুরু করবে। তার মানে সেখানে আসলে কি হওয়া শুরু করবে? সেখানে এখন ডিপোলারাইজেশন হওয়া শুরু করবে। তাহলে এখানে যদি ডিপোলারাইজেশন হয় তাহলে দেখেন তো আমার প্লাস আয়নটা কি হবে? এভাবে মুভ করতে থাকবে না? সেলগুলা পাশের সেলগুলাকে কি দিতে থাকবে না স্টিমুলেশন? তাহলে এই যে স্টিমুলেশনটা এভাবে ছড়াইতে গেলে আমরা কি বলতেছি এখানে আসলে তাহলে কি হবে? একটা কার্ডিয়াক ভেক্টর জেনারেট হবে, রাইট? কেউ কি বলতে পারেন কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশনটা কি হবে? অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল। ভেরি গুড। কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশন কি হবে? অবশ্যই আমাদের এই যে যেই অ্যাঙ্গেলে যাচ্ছে সেই অ্যাঙ্গেলে বেসিক্যালি এটার ডিরেকশনটা হবে। তাহলে আমরা বেসিক্যালি এটার ডিরেকশনটা যদি একটু ড্র করি তাহলে বেসিক্যালি ব্যাপারটা কিরকম হবে? আমাদের এই ডিরেকশনে যাওয়া শুরু। আচ্ছা, কেউ কি আমাকে হেল্প করতে পারেন এখানের মধ্যে? এই যে ডিরেকশনটা আমরা পাইলাম, ডিরেকশন তো বুঝছি তাহলে
এই যে এই ডিরেকশনে যাবে, পুরোটা আমার একটা কার্ডিয়াক। কেউ কি বলতে পারেন এটার পোলারিটি কি হবে? পোলারিটি কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। ভেরি গুড, যেহেতু প্লাসটা মুভ করতেছে তাহলে এটা ডিরেকশন কি হবে, প্লাস হবে। ওকে, আচ্ছা তাহলে এটা মুভ করতেছে। আচ্ছা তাহলে এবার কথা হলো, তাহলে এভাবে আসলে কি হবে, এক সময় গিয়ে সবগুলা অ্যাট্রিয়াম কি ডিপোলারাইজ হয়ে যাবে, রাইট? সব অ্যাট্রিয়াম কি একসময় ডিপোলারাইজ হয়ে যাবে, সব সেল যেগুলো আছে সেগুলা ডিপোলারাইজ হয়ে যাবে, এবং সেইগুলা ডিপোলারাইজ হইতে হইতে কি চেষ্টা করবে, সেগুলা চেষ্টা করবে ভেন্ট্রিকেলকে ডিপোলারাইজ করতে। কিন্তু ভেন্ট্রিকেলে সে আয়ন গুলা স্টিমুলেট করতে পারবে না, বা আয়ন গুলা পৌঁছাইতে পারবে না। কেন পৌঁছাইতে পারবে না? এখানে মাঝখানে একটা ইনসুলেটর আছে, যে ইনসুলেটরটার নাম কি, ফাইব্রাস এনুলাস। এই ফাইব্রাস এনুলাসটা একটা ইনসুলেটরের মতো কাজ করবে, এবং সে কি করবে, আয়ন গুলাকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাইতে দিবে না। তাহলে দেখেন ব্যাপারটা আসলে কিরকম। ফার্স্টে আপনার এসএ নোড কি করছে, এসএ নোড আপনার এটাকে এসএ নোডটা আমরা লিখে রাখি, এসএ নোড কি করলো, সে কন্টিনিউয়াসলি পালস জেনারেট করতে থাকলো, এবং তার পালস জেনারেটর থেকে পাশের সেলকে সে ডিপোলারাইজ করলো। সেখান থেকে একটা কার্ডিয়াক ভেক্টর আমরা পাইলাম, সে কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশন আমরা পেয়ে গেলাম। ওকে, কিন্তু সেখানে যে পোলারিটিটা ক্রিয়েট হচ্ছে, প্লাসটা ক্রিয়েট হচ্ছে, আস্তে আস্তে সবগুলো আমার কি হবে, ডিপোলারাইজ হয়ে যাবে। কিন্তু এই অ্যাট্রিয়ামের আয়নগুলো গিয়ে ভেন্ট্রিকেলকে ডিরেক্টলি ডিপোলারাইজ করতে পারবে না। তার কারণ হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে বসে আছে কে, ফাইব্রাস এনুলাস, যে একটা ইনসুলেটর। তাহলে এবার যদি আমি আপনাকে বলি, আমি গ্যালভানোমিটার দিয়ে এটা ডিফ্লেকশনটা একটু দেখবো। তো গ্যালভানোমিটার রিফ্লেকশন দেখার জন্য আমরা বুঝার সুবিধার জন্য বলি, এখানে মধ্যে আমরা কানেকশন দিয়ে রাখবো আমাদের গ্যালভানোমিটারের প্লাসকে, আর এখানের মধ্যে আমাদের কানেকশন থাকবে গ্যালভানোমিটারের মাইনাস। তাহলে আমাকে কেউ কি বলতে পারেন, গ্যালভানোমিটারের মধ্যে এখানে আমি প্লাস কানেক্ট করি, এখানে যদি মাইনাস কে কানেক্ট করি হার্টের, তাহলে এই পজিটিভ যদি পজিটিভের দিকে যায়, এখানে আমি কি ডিফ্লেকশন পাবো, পজিটিভ। পজিটিভ ডিফ্লেকশন পাবো। এটার ম্যাগনিটিউডটা কি হবে, হাই না লো? হাই। হাই হবে স্যার। লো স্যার। হাই, হাই কোথায় ম্যাগনিটিউডে হয় মনে আছে? হাই ম্যাগনিটিউড হয় শুধুমাত্র ভেন্ট্রিকেলে। এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই ম্যাগনিটিউডটা আসলে মডারেট ম্যাগনিটিউড, মডারেট, লো হবে না, মডারেট হবে। আচ্ছা, তো এবং এটার স্পিড কি হবে, এটার স্পিডটাও মডারেট হবে, ভেন্ট্রিকেলের স্পিডটা হাই হবে। আচ্ছা, এবার খেয়াল করেন এখানের মধ্যে আমরা এবার দেখতেছি যে তাহলে এখন তাহলে কথা হচ্ছে ভেন্ট্রিকেলটা কিভাবে তাহলে ডিপোলারাইজ হতে পারে, ভেন্ট্রিকেলটা কিভাবে ডিপোলারাইজ হতে পারে। ভেন্ট্রিকেল ডিপোলারাইজ করার জন্য আসলে এখন যে মেইনলি কাজ করবে তার নাম হচ্ছে এভি নোড। এই এভি নোডটা বেসিক্যালি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে একটা জাংশন ক্রিয়েট করে রাখছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, তার মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের জাংশন। এখন যেটা হবে, অ্যাট্রিয়ামের আয়নগুলো তো ভেন্ট্রিকেলকে ডিপোলারাইজ করতে পারলো, সে গিয়ে কি করবে, সে এখানের মধ্যে ভেন্ট্রিকেলের আয়নগুলোকে ডিপোলারাইজ, সরি, এভি নোডের আয়নগুলোকে বা এভি নোডকে ডিপোলারাইজ করা শুরু করবে। এই এভি নোড যেটা আছে, তার মানে এখন যেটা হবে, এভি নোডটা বেসিক্যালি ডিপোলারাইজ হতে থাকে, এবং এভি নোডের মধ্যে তাহলে এখন একটা ডিপোলারাইজেশন ক্রিয়েট হবে। আচ্ছা, তো আপনারা বলতে পারেন স্যার অ্যাট্রিয়াম নিয়ে কথা বলছিলেন, ভেন্ট্রিকেল নিয়েও কথা বলছিলেন, এই এভি নোডের মধ্যে ভেক্টরটা কিরকম হবে? তো ফার্স্টে আমরা দেখতেছি এটার ভেক্টরের ডিরেকশন কি হবে, যেহেতু উপর থেকে নিচের দিকে প্লাসটা মুভ করতেছে, ভেক্টরটা উপর থেকে নিচের ডিরেকশন হবে। কিন্তু এই এভি নোড যেটা আছে সেটা কিন্তু স্পেশাল টাইপ অফ, আমরা যেটা আগে বলছি স্পেশাল টাইপ অফ সেল দিয়ে পেসমেকার সেল, এবং এখানের মধ্যে যে আপনার আমাদের যে আপনার ডিপোলারাইজেশনটা আছে, আপনাদের যদি মনে থাকে নর্মাল সেলগুলোর ডিপোলারাইজেশন কিন্তু হয় সোডিয়াম ডিপেন্ডেন্ট, সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং সেখান থেকে আমাদের সোডিয়ামটা ঢুকে যায় এবং অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হয়। কিন্তু এভি নোডে কিন্তু আমাদের এই ডিপোলারাইজেশনটা হয় ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট, এবং ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট হওয়ার কারণে সোডিয়াম ডিপেন্ডেন্ট ডিপোলারাইজেশন, সোডিয়াম চ্যানেল দিয়ে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম খুব কুইক ঢুকে, তার কারণে অ্যাকশন পটেনশিয়ালটা খুব কুইক জেনারেট হয়। কিন্তু ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এখানে অ্যাকশন পটেনশিয়ালটা কিন্তু খুবই স্লো জেনারেট হয়। তার মানে স্লো জেনারেট হওয়া মানে কি, এখানের মধ্যে যে কার্ডিয়াক ভেক্টরটা থাকবে সেটার স্পিডটা কি হবে, অনেক স্লো হবে। তার কারণ কি, এখানের মধ্যে গ্যাপ জাংশন কম থাকে এবং অনেকগুলা সেল,
ঘিঞ্জি অবস্থায় একটার সাথে আরেকটা থাকে, এবং এটার ওরিয়েন্টেশনটা এমন থাকে যে এখানের মধ্যে আয়নটা খুব স্মুথলি মুভ করতে পারে না, অনেক রেজিস্টিভ বা আয়নটা অনেক প্রতিরোধ ফেস করে। তো আয়নটা অনেক প্রতিরোধ ফেস করার কারণে তার স্পিডটা হয় অনেক স্লো, এবং অনেকগুলো আয়ন খুব ঘিঞ্জি অবস্থায় থাকে, মানে তাদের মধ্যে ফ্লোই করতেছে না, খুব ঘিঞ্জি অবস্থায় অনেকগুলো আয়ন থাকার কারণে এটার ম্যাগনিটিউডটা হয় অনেক লো। ম্যাগনিটিউডটা লোয়ার কারণ কি, অনেক আয়ন আছে কিন্তু আয়নগুলো তো মুভ করতে, মানে অনেক সেল আছে কিন্তু সেলগুলোর মধ্যে আয়ন তো মুভ করতে পারতেছে না, আয়নগুলো খুব কষ্টে, অনেক কষ্টে দিক দিয়ে মুভ করে, তার কারণে বেসিক্যালি এটার ম্যাগনিটিউড হয় অনেক লো। এবং যেহেতু এটা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ডিপোলারাইজেশন হয়, তার কারণে এটার কি হয়, এটার স্পিডটা হয় অনেক স্লো। তাহলে আমরা বারবার যে বলছি এটাকে আমরা মডারেট বলি, এটার স্পিডটাকে মডারেট বলি, তার কারণ হচ্ছে লো বেসিক্যালি কোথায় ক্রিয়েট হচ্ছে, লোটা বেসিক্যালি ক্রিয়েট হয় আমাদের এখানের মধ্যে এভি নোড। তাহলে এভি নোডের মধ্যে আমাদের যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা তাহলে অনেক লো এবং অনেক স্লো একটা কার্ডিয়াক ভেক্টর জেনারেট করে। তো আপনার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি বলতেন স্যার এত স্লো, এটা তো তাহলে খুবই লস করলো না। এই স্লোটা আসলে একটা মিরাকেল বা বলতে পারেন একটা বিশাল ব্লেসিং। এ অ্যাকচুয়ালি একটা টাইম ডিলে ক্রিয়েট করে। আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাডটা যাওয়ার জন্য বা এই পুরো প্রসেসটা হওয়ার জন্য ওয়ান কাইন্ড অফ টাইম ডিলে ক্রিয়েট করে, মানে এক্সিলেন্ট একটা ওয়ার্কিং প্রিন্সিপাল। এবং এটার উপর বেস করে, টাইম ডিলেটার উপর বেস করে ব্লাড ভেন্ট্রিকেলে চলে আসতে পারে একটা দারুণ ওয়েতে আর কি। তো বেসিক্যালি এগুলো আমরা পরে ইন্টারকানেক্টেড করবো। বেসিক্যালি এই যে স্লো আছে, এটা আমাদের কার্ডিয়াক ভেক্টর কিভাবে ইমপ্যাক্ট, ফার্স্ট অফ অল স্লো হওয়ার কারণে একটা টাইম ডিলে আসে, আউটপুটটা আমরা দেখবো লেটার। আর লো হওয়ার কারণে এত লো হয় ম্যাগনিটিউডটা যে কার্ডিয়াক ভেক্টর থেকে এখানে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশনই দেখা যায় না। তার মানে এখানের মধ্যে একটা কার্ডিয়াক ভেক্টর আছে, বা এটার ম্যাগনিটিউডটা এত লো হয় যে এটার কারণে আমরা গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশনই দেখতে পারি না। সবাই কি বুঝতে পারছেন কনসেপ্টটা? তাহলে আমরা যে মডারেট এতক্ষণ বলছিলাম অ্যাট্রিয়ামকে, তার কারণ কি, অ্যাট্রিয়ামের থেকেও কম ম্যাগনিটিউডের সিগন্যাল আছে, সেটা কোথায় আছে, এভি নোডের ভিতরে। এবং সেটা ম্যাগনিটিউডটা লো হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক সেল আসলে কিভাবে থাকে, জিঞ্জি অবস্থায় থাকে, এবং এখানের মধ্যে দিয়ে আয়ন গুলা মুভ করার জন্য খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নাই, খুব ঘিঞ্জি অবস্থায় একটার সাথে একটা থাকার কারণে আয়ন গুলা ফ্রিলি মুভ করতে পারে না। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এখানে আয়ন তো মুভ করতেছে, আয়ন সামান্য হলেও মুভ করতেছে। তো এই আয়ন গুলা যেটা মুভ করলো সেটা এখন ভেন্ট্রিকেলকে কিভাবে ডিপোলারাইজ করবে, খেয়াল করেন। এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসার জন্য ফার্স্টে এভি নোডটা ডিপোলারাইজ হলো, এবং এভি নোড থেকে অনেকগুলা বান্ডেল ব্রাঞ্চ আছে। কি আছে, বান্ডেল ব্রাঞ্চ আছে। তো বান্ডেল ব্রাঞ্চের শর্ট ফর্ম এটাকে বিবি বলা হয়, এবং বান্ডেল ব্রাঞ্চ লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডে থাকে। তো লেফট সাইডের বান্ডেল ব্রাঞ্চকে বলা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ, আর রাইট সাইডের বান্ডেল ব্রাঞ্চকে বলা হয় রাইট বান্ডেল ব্রাঞ্চ। ওকে, তো নরমালি আমাদের যে লেফট বান্ডেল ব্রাঞ্চ আছে, লেফট বান্ডেল ব্রাঞ্চের থেকে এখানে ভেন্ট্রিকেলে একটা অ্যামাউন্ট অফ গ্যাপ থাকে বা খালি একটা জায়গা থাকে। খালি অংশটা দিয়ে ফার্স্টে তাড়াতাড়ি কি হয়, অ্যাট্রিয়াম থেকে এভি নোড হয়ে আয়ন গুলা এখানের মধ্যে এটাকে ডিপোলারাইজ করে। তাহলে দেখেন ডিপোলারাইজেশনটা হলো কিভাবে, বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে লেফট বান্ডেল ব্রাঞ্চে ফার্স্টে হলো, তারপর রাইট বান্ডেল ব্রাঞ্চে। লেফট বান্ডেল ব্রাঞ্চে ফার্স্টে যখন এখানে ডিপোলারাইজ হয়, তাহলে দেখেন আমার ভেন্ট্রিকেলের কিন্তু একটা পোর্শন ডিপোলারাইজ হয়ে গেল। ভেন্ট্রিকেলের এই পোর্শনটার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি এটা নোট করে রাখেন, এই পোর্শনটার নাম হচ্ছে সেপ্টাম। তাহলে বেসিক্যালি লেফট বান্ডেল ব্রাঞ্চের সাথে সেপ্টামের একটা কানেকশন থাকে, এবং সেপ্টামের মধ্যে ফার্স্ট এখানের মধ্যে কি হয়, ডিপোলারাইজেশন হয়। এবং সেপ্টামে ডিপোলারাইজেশন হলে এখন আয়নটা কি করবে, নিচের দিক থেকে উপরের দিকে মুভ করতে থাকবে। তাহলে এখানে যে কার্ডিয়াক ভেক্টরটা হবে সেটার ডিরেকশন কি হবে বলেন, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়াম। নিচের দিক থেকে কি অবশ্যই উপরের দিকে ডিরেকশন হবে, এবং এটার পোলারিটি কি হবে, অবশ্যই প্লাস হবে। প্লাস আয়নটা নিচের দিক থেকে উপরের দিকে মুভ করতে থাকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটা কার্ডিয়াক ভেক্টরের ডিরেকশন আমরা পেয়ে গেলাম। ওকে, নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে ফার্স্ট ডান। এবার এইটা তো অবশ্যই আয়নগুলো নিচের দিক থেকে উপরের দিকে যাবে, সেম অবস্থায় এখানে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো কি উপর থেকে নিচের দিকেও যাবে, যাবে না? তার মানে আমাদের এই যে হিউজ অ্যামাউন্ট অফ অংশ আছে ভেন্ট্রিকেলের পুরো অংশটার মধ্যে এখানে আসলে কি হবে, এখানের মধ্যে
ডিপোলারাইজেশন হবে। এটা যদি হিউজ অংশ আছে, এই হিউজ অংশটাকে বলা হয় মেজর ভেন্ট্রিকল, মানে ভেন্ট্রিকলের মেজর পার্ট। তো মেজর ভেন্ট্রিকল যেটা আছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেপ্টাম থেকে এদিক থেকেও আসবে, আবার এদিক থেকেও আসবে। তাহলে আমরা দেখেই বুঝতে পারি এখানের মধ্যে এই যে মেজর ভেন্ট্রিকল আছে ডিপোলারাইজেশন ডিরেকশনের উপর বেস করে এখানে দুইটা কার্ডিয়াক ভেক্টর জেনারেট হবে, একটা আমাদের রাইট সাইডের জন্য, একটা আমাদের লেফট সাইডের জন্য। আচ্ছা, আপনারা দেখেন দুইটা ভেক্টর যদি হয়, আমাকে একটা কি বলে ইকুইভ্যালেন্ট, মানে দুইটার একটা করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট ভেক্টর ডায়াগ্রাম বের করতে হবে না? এই দুইটার করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট কেউ কি বলতে পারেন? এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, আমি একটা রেজাল্টেন্ট ভেক্টর যদি ড্র করতে চাই সেটা কোনটার দিকে হবে বা কোন ভেক্টরটার ম্যাগনিটিউড এখানে বেশি হবে? রাইট সাইডেরটার বেশি ম্যাগনিটিউড হবে নাকি লেফট সাইডের ম্যাগনিটিউড? লেফট সাইডেরটা। ভেরি গুড। আমাদের এখানের মধ্যে মেজর ভেন্ট্রিকলের মধ্যেও কিন্তু লেফট সাইডের ওয়াল থিকনেস বেশি, তার কারণে এটার যে ভেক্টরটা হবে সেটা কিন্তু বেশি হবে, তার কারণ আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশন কিন্তু কোন ডিরেকশনে থাকবে? আমাদের লেফট ভেন্ট্রিকলের ডিরেকশনেই থাকবে। তার মানে আমরা এখানে দুইটা ভেক্টর পাইলেও আমাদের রেজাল্টেন্টটা কিন্তু আসলে কি হবে? লেফট ভেন্ট্রিকলের দিকেই থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের লেফট সাইডের জন্য, এটা হচ্ছে আমাদের রাইট সাইডের জন্য, আর এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এটার ম্যাগনিটিউডটা কি হবে? অবশ্যই হাইয়েস্ট ম্যাগনিটিউড হবে, কারণ এটা লেফট ভেন্ট্রিকলের দিকে আছে এবং এটা বিশাল অ্যামাউন্ট অফ এরিয়া নিয়ে আসলে আমাদের কি হচ্ছে? ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হচ্ছে। তো এখানের মধ্যে আমি যদি এবার তাহলে আপনাদেরকে এই অবস্থায় একটু জাস্ট ডিসকাশন করার জন্য বলি, কেউ কি বলতে পারেন এই যে আমার ভেন্ট্রিকলটা আছে, আমরা দুইটা ডিপোলারাইজেশন দেখলাম। ফার্স্ট হচ্ছে অ্যাট্রিয়ামেরটা ম্যাগনিটিউড, আমাকে ফার্স্ট বলেন। এক নাম্বার অ্যাট্রিয়াম, এটার কার্ডিয়াক ভেক্টরটা প্লাস প্লাসের দিকে, তাহলে এটা ডিফ্লেকশনটা কি হবে? পজিটিভ স্যার। ওকে, ভেরি গুড। এরপর ডিপোলারাইজ হলো কি এভি নোড, এভি নোডের ডিফ্লেকশনটা কি হবে? জি এভি নোডের ডিফ্লেকশনটা কি হবে? পজিটিভ স্যার। পজিটিভ। স্যার, নাল থাকবে না এটা? এভি নোডের ডিফ্লেকশন হবে জিরো। বেসিক্যালি জিরো কেন? কারণ আমরা বলছিলাম যে পজিটিভ থাকলেও এটার ম্যাগনিটিউডটা এত কম যে এখানে আমরা আউটপুটে কোনো ডিফ্লেকশনই পাবো না। এভি নোডের ডিফ্লেকশন হবে জিরো, কারণ এভি নোডের ম্যাগনিটিউডটা অনেক লো ম্যাগনিটিউড, যেটা আমার গ্যালভানটা ধরতেই পারবে না। ওকে, আচ্ছা। দেন আমার এই যে সেপ্টামের করেসপন্ডিং ডিপোলারাইজেশন, বলেন তো এটার পোলারিটি কি হবে? সেপ্টাম নেগেটিভ স্যার। ডিরেকশনটা দেখেন, প্লাসটা কোন দিকে যাচ্ছে? মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে ডিরেকশন কি হবে? নেগেটিভ স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার দেখেন মেজর ভেন্ট্রিকল, মেজর ভেন্ট্রিকল এটার ডিরেকশন কোন দিকে হবে বলেন তো? পজিটিভ। প্লাসের দিকে, তাহলে ডিরেকশন কি হবে? পজিটিভ হবে। লাস্ট একটা পোর্শনে আপনি দেখেন বাদ রয়ে গেছে, সেই পোর্শনটা হচ্ছে এই যে কোনার পাশটা আছে। তো বেসিক্যালি এই পাশটাও আপনার ডিপোলারাইজ হওয়া শুরু করবে ভেন্ট্রিকলের। তো এই পাশটার জন্য আমাদের এখানে ছোট ছোট দুইটা কার্ডিয়াক ভেক্টর জেনারেট হবে। তো এই পার্ট নাম হচ্ছে, এটাকে বলা হয় ব্যাসাল, এবং এই জায়গার যে ডিপোলারাইজেশন হবে লাস্ট স্টেপ সেটাকে বলা হয় ব্যাসাল ডিপোলারাইজেশন। তাহলে আমি এটাকে বলি, এটা হচ্ছে আমার 5 নাম্বার, যেটা হচ্ছে ব্যাসাল। বলেন তো 5 নাম্বার ব্যাসাল যে ডিপোলারাইজেশন, এটাও তো অবশ্যই প্লাসটাও যেহেতু মুভ করতেছে, প্লাসটা মুভ করতেছে, তাহলে বলেন তো এটার ডিফ্লেকশনটা কি হবে? পজিটিভ নাকি? ভেরি গুড, এটা ডিফ্লেকশন হবে নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে এই যে টোটাল আমরা ডিফ্লেকশনটা পেলাম, এইবার তাহলে আমি একটু সামারি করি। তাহলে এখানের মধ্যে আমরা কি বুঝলাম? আমি গ্যালভানোমিটারটাকে এখানে প্লাস এখানে মাইনাস কানেক্ট করছে, এবং এখানে যে আমার টোটাল যে ইয়েটা ক্রিয়েট হয়েছে, আমাদের আয়নটা ক্রিয়েট হয়েছে, বা আমাদের গ্যালভানোমিটার যে ডিফ্লেকশন হচ্ছে, সেটাকে যদি আমরা একটু সামারি করি, তাহলে আমাকে একটু হেল্প করবেন যারা বুঝতে পারছেন। তাহলে ফার্স্ট আমাদের একদম স্টার্টিং প্রসিডিউর, ফার্স্ট স্টেপটা কি? এসএ নোড স্টিমুলেশন। এসএ নোড স্টিমুলেট করে সে কি করবে বলেন? সে অ্যাট্রিয়ামের আশেপাশের যে সেলগুলো আছে সেগুলোর মধ্যে ডিপোলারাইজেশন করবে। তাহলে এখানের মধ্যে কে ডিপোলারাইজ হবে ফার্স্টে? হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন।
অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আমরা যে কানেকশনটা দিছি এখানে কানেকশন দিছি কি প্লাস, তাহলে এটা ডিপোলারাইজেশনের পোলারিটি কি হবে? নেগেটিভ। পজিটিভ। ভেরি গুড। পজিটিভ। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের পর সে কি করবে? সে এবি নোডকে ডিপোলারাইজ করবে। তার মানে এরপর যে ডিপোলারাইজেশনটা হবে সেটা হচ্ছে এবি নোড ডিপোলারাইজেশন। এবি নোড ডিপোলারাইজেশন, এখানের মধ্যে আমরা ডিফ্লেকশন কি পাবো? জিরো ডিফ্লেকশন পাবো। ডিফ্লেকশন কারণ হচ্ছে বেসিক্যালি আমরা এখানে খুব লো ম্যাগনিটিউডের একটা আপনার কার্ডিয়াক একটা জেনারেটর, সেটা আসলে গ্যালভানোমিটার ধরতে পারে না। শেষ। এরপর আমাদের এবি নোড থেকে এখানে কানেকশন আছে কোথায়? সেপ্টাম। তো সেপ্টামের মধ্যে বেসিক্যালি কি হবে? সেপ্টামের মধ্যে আমাদের এখানে ডিপোলারাইজেশন হবে, এবং সেপ্টামের মধ্যে যদি ডিপোলারাইজেশন হয় তাহলে সেপ্টামের করেসপন্ডিং যে আমাদের কার্ডিয়াক ভেক্টর আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিপোলারাইজেশন হবে সেটাকে বলা হয় সেপ্টাম ডিপোলারাইজেশন। এবং এটার মধ্যে যে ডিফ্লেকশনটা হবে আমরা দেখতে পাচ্ছি প্লাসটা মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে এখানে হবে নেগেটিভ ডিফ্লেকশন। দেন এবার বলেন এরপর কি হচ্ছে? এই যে আমাদের মেজর পার্টটা আছে, মেজর পার্টের মধ্যে ভেন্ট্রিকেলের মধ্যে ডিপোলারাইজেশন হবে, যেটাকে বলা হয় মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবং এটার ডিরেকশন কি হবে? এটার ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে প্লাসের দিকে যাবে, তাহলে এটা কি হবে? এটার মধ্যে কি হবে? পজিটিভ ডিফ্লেকশন। ভেরি গুড, এটা হইলো আমাদের পজিটিভ। শেষ, লাস্ট যে পার্টটা আছে সে পার্টটা কি বলেন? ভেসেল। আমাদের মধ্যে এইখানের মধ্যে যে ভেসেলটা আছে এই ভেসেলটার মধ্যে ডিপোলারাইজেশন হবে মডারেট ভ্যালুর দুইটা ডিপোলারাইজেশন। তাহলে এখানের মধ্যে আমরা লাস্ট যে ডিপোলারাইজেশন পাবো সেটা হচ্ছে ভেসেল ডিপোলারাইজেশন। এবং এটার জন্য ডিফ্লেকশন যেটা পাবো সেটা কি পাবো? নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে মোটামুটি দেখেন আমরা তাহলে মোটামুটি কোন দিকের কি ডিফ্লেকশন হবে সেই কনসেপ্টটা তাহলে আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল, এবং এটার পোলারিটি কি হবে সেটাও আমরা মোটামুটি এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমাকে যদি কেউ একটু বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই একটা কথা বলেছিলেন যে কি লেফট বান্ডেল ব্রাঞ্চ আর রাইট বান্ডেল ব্রাঞ্চে মানে কেন হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকলে যায়? কারণ হচ্ছে এখানে যে লেফট বান্ডেল ব্রাঞ্চটা আছে এই লেফট বান্ডেল ব্রাঞ্চটা ডিরেক্টলি সেপ্টামের সাথে কানেক্টেড, এবং এখানে কিছু কানেকশন আছে বা হোল আছে, ফুটা আছে, এইগুলোর কারণে এখান দিয়ে আয়োটা ঢুকে যেতে পারতেছে। রাইট বান্ডেল ব্রাঞ্চে এখানে একটু হোল কম আছে, এটাতে একটু বেশি আছে, সেজন্য এখানে ফাস্টে চলে যায়, এখানে পরে যায়, দোনোখানেই হবে কিন্তু এখানে ফাস্টে যায়, এটাও তো ডিপোলারাইজ। ওকে, কিন্তু যেহেতু এখানে হোলটা বেশি আছে তার কারণে লেফট সাইডটা আসলে ফাস্টার হয়ে যায় আগে ডিপোলারাইজটা। জি স্যার। বুঝতে পারছেন? এটাই হচ্ছে টাইম। এবং এখানের মধ্যে এটা আসলে ডিউ টু কনস্ট্রাকশন বা আমাদের বডির স্ট্রাকচার, লেফট ব্রাঞ্চের সাথে আমাদের সেপ্টামটা কানেক্টেড, বান্ডেল ব্রাঞ্চের সাথে আসলে সেপ্টাম কানেক্টেড, লেফট বান্ডেল ব্রাঞ্চে কিছু হোল থাকার কারণে ফাস্টার চলে যায়। এবার আমি যদি আপনাকে দুইটা প্যারামিটার একটু এক্সপ্লেন করতে বলি, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আরেকটা হচ্ছে স্পিড। তাহলে আমরা তো এখানে নাম দেখছি ফার্স্টেই এসএ নোড, এটা তো আমাদের কোনো দরকার নেই, এটা অ্যামপ্লিটিউড জানা দরকার নেই, এটা তো আসলে বিল্ট ইন ক্রিয়েট করতেছে, এটা আমার দরকার। তাহলে আমরা ফার্স্ট যেটা নিয়ে ডিসকাশন শুরু করব সেটা হচ্ছে 2 নাম্বার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। বলেন তো এটার অ্যামপ্লিটিউড আর স্পিড দুটোটাই কি হবে? মডারেট স্যার। মডারেট। ভেরি গুড, পারফেক্ট অ্যানসার, মডারেট। স্যার এই যে স্যার মডারেটটা হাই ওইটা কিভাবে বুঝবো স্যার? এটাই তো বলছি, এটা হাইও না এটা লো না। লো কার? লো হচ্ছে এবি নোড, আর হাই কার? হাই হচ্ছে ভেন্ট্রিকল। তো এটা বুঝবো কিভাবে, বা এটা বোঝানো হচ্ছে কি আপনি যখন কিছুক্ষণ পর আমরা যখন ভেন্ট্রিকলের ডিফ্লেকশনটার কারণে বা অ্যাক্টিয়ামের ডিফ্লেকশনের কারণে নিডেলের মুভমেন্টটা বুঝবো, সেখান থেকে বুঝবো। মডারেট বলতে বোঝানো হচ্ছে ব্যাপারটা এরকম, দেখেন আমার যদি এই গ্যালভানোমিটারটা এরকম থাকে, অ্যামপ্লিটিউড মডারেট মানে মনে করেন ডিফ্লেকশন হবে 1 ডিফ্লেকশন, আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে ডিফ্লেকশন হবে মনে করেন 2 বা 3। ওকে, আর লো বলতে বোঝানো হচ্ছে কোনো ডিফ্লেকশনই হবে, বুঝতে পারছেন? আর স্পিড মানে হচ্ছে এখানে একটু স্লোলি মুভ করবে আর এটার মধ্যে অনেক ফাস্টার মুভ করবে। এটার স্পিডের একটা
লিমিটেশন আছে বা স্পিডের একটা মানে ক্যালকুলেশন। স্যার ওই গ্যালভানোমিটার দেখলে আমরা তখন এটা হ্যাঁ, মেজার আমরা করতে পারবো। গ্যালভানোমিটারের মাধ্যমেই বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, জি স্যার। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মডারেট স্পিড দেখে গ্যালভানোমিটার আমরা এফেক্টটা দেখতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম, এটার স্পিড মডারেট দেখে সেটার এফেক্টটা আমরা গ্যালভানোমিটার দিয়ে বুঝতে পারবো। আর এটা কতটুকু হওয়ার কথা সেটা আমরা স্ট্যান্ডার্ড টাইমিং দেখে বুঝতে পারবো, যে আসলে কতটুকু এটা স্পিড হওয়া উচিত বা নর্মাল আছে নাকি বা নর্মালের থেকে কম বেশি আছে নাকি সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার দেখেন এবি নোড ডিপোলারাইজেশন, এইটার মধ্যে অ্যামপ্লিটিউডটা কি হবে, লো, এটার স্পিডটাও কি হবে, স্লো। এই লো আর স্লো খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, সেটা আমরা লেটার অন দেখবো। লো হওয়ার কারণে আমার গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন পাই না, আর স্লো হওয়ার কারণে আমার কি হয়, এখানের মধ্যে একটা টাইম ডিলে ক্রিয়েট হয়, যেটা আমার ডিপোলারাইজেশন প্রসেসে অনেক হেল্প করে। লাস্ট 4 নাম্বার, এরপর বলেন সেপ্টাম ডিপোলারাইজেশন। সেপ্টাম ডিপোলারাইজেশনের অ্যামপ্লিটিউড কি হবে, ফার্স্টে বলেন। কি হবে? হাই কি হবে? হাই। হাই। ওকে, ভেরি গুড। সেপ্টাম ডিপোলারাইজেশনের আমরা বলতে পারি যেহেতু এখানে আপনার ভেন্ট্রিকেলের মধ্যে হচ্ছে, এটারটা অবশ্যই হাই হবে, কিন্তু আমরা হাই ডিরেক্টলি বলছি না, কারণ হাই এখানে আরো কিছু আছে। এটাকেও আমরা বলি হাই বাট মডারেট হাই। আর এটা স্পিডটাও কি হবে, অবশ্যই ফাস্টার হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা কোনটা, মেজর ভেন্ট্রিকেল। মেজর ভেন্ট্রিকেলটা হচ্ছে বেসিক্যালি হিউজ অ্যামাউন্ট অফ আয়নের মধ্যে এখানে ডিপোলারাইজেশন হচ্ছে, সেজন্য এইটার ম্যাগনিটিউডটা হবে হাইয়েস্ট। এটাকে আমরা বলছি মডারেটলি হাই, এটা হচ্ছে কিন্তু হাইয়েস্ট, সবচেয়ে বেশি। কারণ এখানে কেন সবচেয়ে বেশি, কারণ একটা ভেন্ট্রিকেল তার উপর বেশি অনেক অ্যামাউন্ট অফ সেল নিয়ে আসলে এখানে কার্ডিয়াক ভেক্টরে জেনারেট, এবং এটার আয়নটা, এটা সাইজটা দেখেন আমরা অনেক বড় করে ড্র করছি এই জন্য, এবং এটার স্পিডটা অবশ্যই হবে ফাস্ট। লাস্ট হচ্ছে 6 নাম্বার, বেসাল ডিপোলারাইজেশন। বেসাল ডিপোলারাইজেশনে দেখেন দুইটা ছোট ছোট কার্ডিয়াক ভেক্টর, তার মানে এখানেও আসলে ম্যাগনিটিউডটা হাই বলা যায়, কিন্তু এটা মডারেটলি হাই, আর স্পিডটা হবে কি ফাস্ট। ওকে, আচ্ছা, এবার আমার একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে। তাহলে আমরা মোটামুটি যদি এখানে 6টা পার্ট দেখি, 6টা পার্টের মধ্যে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে তো মোটামুটি বুঝতে পারার কথা যে 2 নাম্বারটা বেসিক্যালি হচ্ছে অ্যাট্রিয়া, ঠিক না? 3 নাম্বারটা হচ্ছে এভি নোডে, আর বাকি যে 4, 5, 6 আছে তিনটাই কোথায় হচ্ছে, আমাকে বলেন তো, ডিপোলারাইজেশন আমরা যখন ডিসকাস করতেছি, অ্যাট্রিয়ামেরটা টোটালটাকে একটা কার্ডিয়াক ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর ভেন্ট্রিকেলের প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা কার্ডিয়াক ভেক্টর করলাম, কেন? আবার বলতেছি, অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনটাকে আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, কিন্তু ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশনটা আমরা প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, কেন? কেউ একটু গেস করে বলেন, কুইক 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 বলেন। আমার কোশ্চেন এবি নোডের মধ্যে দিয়ে যাচ্ছে এভি নোডের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা ব্যাপার না, একটু চিন্তা করে বলেন, মাথা খাটায় বলেন তো। অ্যামপ্লিটিউডটা ডিফার করে বলেন। অ্যামপ্লিটিউড অ্যাকচুয়ালি অ্যাট্রিয়ামের সমানই বলা যায়, সেপ্টামের খুব বেশি ডিফার করে না, আর একটু কিছু আছে, একটু চিন্তা করে বলেন। আচ্ছা, আমি ডিরেকশনটা, ডিরেকশন, ওকে, না ডিরেকশন না, একটু খেয়াল করেন। বেসিক্যালি ভেন্ট্রিকেলের মধ্যে আয়নটা কিন্তু মুভ করে অনেক ফাস্ট, এবং এত ফাস্টে মুভ করে যে আমরা প্রত্যেকটা পোর্শনে আলাদা আলাদা ডিপোলারাইজেশন আলাদা করে দেখতে পাই। যেহেতু এখানে আয়নটা খুব ফাস্ট মুভ করে, এখানে কিন্তু খুব স্লোলি মুভ করতেছে। স্লোলি মুভ করার কারণে পুরাটা সময়টা নিয়ে পুরাটাকে মিলে আমরা একটা ভেক্টর পাচ্ছি, একটা ম্যাগনিটিউড পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আয়নটা এত ফাস্ট মুভ করে যে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা ডিফ্লেকশন আমরা দেখতে পাই। কারণ কি, এখানের মধ্যে আয়নগুলো প্রচন্ড স্পিডে ফ্লো করে, ফাস্ট, এবং সেজন্যই ভেন্ট্রিকেলের মধ্যে যখন ডিপোলারাইজেশন হয়, এটা এত বেশি ফাস্টার আপনার ডিপোলারাইজ হয় যে প্রত্যেকটা ভাগের করেসপন্ডিং ভেক্টরটা আমরা দেখতে পারি বা ডিফ্লেকশন আমরা দেখতে পারি। তাহলে বোঝা গেল এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু আয়নটা অনেক ফাস্টার মুভ করতেছে, প্রত্যেকটা ভাগের মধ্যে ডিফারেন্সটা এখানে বোঝা যায়। এই জন্যই আমরা অ্যাট্রিয়ামের পুরো ডিপোলারাইজেশনটাকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু ভেন্ট্রিকেলেরটাকে আলাদা 3টা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে অ্যাকচুয়ালি 3টা ডিফারেন্ট ভেক্টর হওয়ার কারণ হচ্ছে এটার স্পিড, আর কিছু।
এই অবস্থায় তাহলে আপনাদের সবাইকে একটু বলি, আপনারা ক্লাসের রুমে যান, ক্লাসরুমে যাইলে দেখবেন অ্যাটেন্ডেন্সের জন্য একটা ফর্ম দেওয়া আছে, সবাই সেই ফর্মটা একটু ফিল আপ করে দেন। এন্ড দেন আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করবো এখন, সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো আপনারা স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ 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 স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার এখানে স্যার যে বান্ডেল ব্রাঞ্চ গুলো আছে স্যার, এই বান্ডেল ব্রাঞ্চ গুলো যদি একদম ভেন্ট্রিকলের নিচে না থেকে যদি ঠিক মোটামুটি উপরের দিকে থাকতো, তাহলে কি স্যার আমাদের ভেক্টর গুলো আলাদা হতো নাকি স্যার? ভেক্টর গুলো মানে সেপ্টামেরটা তখন আসলে জি স্যার। যদি কোনো হিউম্যান বিয়ের মধ্যে, এটা তো আসলে কানেক্টেড, মানে বডিতে এভাবে কানেক্টেড, কারো বডিতে যদি দেখা যায় মাঝখানের মধ্যে এটা কানেক্টেড হয়, তাহলে তার সেপ্টামটা আসলে কি হবে, উপরের দিকে যাবে আর কিছুটা নিচে যাবে। তাহলে তখন যেটা হবে, তখন তো আসলে যেটা হবে সেপ্টামের ম্যাগনিটিউডটা কম হবে, কিন্তু আয়নটা তো মুভ করবে সেই, এখানে তো পার্কেনজি ফাইবার আছে, আয়ন তো সে ফাস্টারে মুভ করবে, মানে সেপ্টামে যখন ডিপোলারাইজ করবে সেখান থেকে সে ভেন্ট্রিকেলে যখন ডিপোলারাইজ করবে, এই টাইমটা খুব ছোট হইলো, কিন্তু আমরা তো এটা আলাদা ভাবে দেখতে পাবো, কারণ প্রত্যেকটা কোশ্চেন তো এই সামান্য ডিস্টেন্সেও সে অনেক ফাস্টার চলে যাচ্ছে, কিন্তু সেই জন্য আমরা কিন্তু প্রত্যেকে আলাদাই দেখতে পাবো, কারণ ডিপোলারাইজেশন প্রসেসটাই ফাস্ট, কিন্তু তখন সেপ্টামের ম্যাগনিটিউডটা কমে যায়, কারণ সেপ্টাম তখন দেখা যাবে খুব কম অ্যামাউন্ট অফ পোর্শন নিয়ে কাজ করতেছে, তো এটা আসলে হার্টের প্রবলেম হিসেবে তখন থাকে। কিন্তু এখানে লেফট বান্ডেল ব্রাঞ্চ কোথায় আছে সেটার উপর বেস করে তিনটা দেখতে পারবো না, দুইটা দেখতে পারবো, এটাই কোনো ডিফারেন্স নেই, কারণ তিনটা বা দুইটা আসলে দেখতে পাচ্ছি, কারণ কারণ এটা এত ফাস্টার যে প্রত্যেকটা ডিপোলারাইজেশন তারা নিজেদের কাজ অনেক ফাস্ট 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 করে ফেলবে, তো প্রত্যেকটার সেজন্য এফেক্ট আমরা দেখতে পাবো, যেহেতু অনেক ফাস্ট কাজ করতেছে, প্রত্যেকটা আলাদা সিগনিফিকেন্ট। বুঝতে পারছেন অ্যান্সারটা? জি স্যার। আচ্ছা, তো বেসিক্যালি সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আর আমি একটা ছোট্ট কোশ্চেন করতেছি, সেই কোশ্চেনের অ্যান্সারটা প্রত্যেক দিনের মতো আপনারা যেটা করবেন, আপনার চ্যাটের মধ্যে আমাকে পাঠিয়ে দিবেন। সেটা খুব সহজ কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের এই যে টোটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা আছে, সে কার্ডিয়াক অ্যাক্টিভিটির ডিপোলারাইজেশন স্টার্ট হয় কার মাধ্যমে, কার মাধ্যমে ডিপোলারাইজেশন স্টার্ট হয়, তার মানে আমাদের যে টোটাল ডিপোলারাইজেশন স্টিমুলেশন দরকার, সেই স্টিমুলেশনটা কে দেয়, আমাকে সিলেক্ট করেন, তারপর অ্যান্সারটা পাঠান। একটা ভেরি ইজি কোয়েশ্চেন, যারা ক্লাস করছেন 1 সেকেন্ড এটা পাঠিয়ে দেওয়া, 1 সেকেন্ড, আপনাদের টাইমও দিব আমি 1 মিনিট, এরপর বন্ধ করে। কার মাধ্যমে স্টিমুলেশনটা বেসিক্যালি আসে? আর সবাই আপনাদের ক্লাসরুমে যান, ক্লাসরুমে গিয়ে অ্যাটেন্ডেন্সটা ফিল আপ, অ্যাটেন্ডেন্সটা সাবমিট করুন। কেউ কি আছেন অ্যান্সার এখন দেন নাই? এত সহজ অ্যান্সার আসলে এতক্ষণ লাগার কথা না। আচ্ছা, তো আমি বেসিক্যালি অ্যান্সারটা বলে দেই, অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে আমার এসএ নোড, এসএ নোড এর মধ্যেই আসলে এটা হয়, এবং এসএ নোডের স্টিমুলেশনটা আসলে কিভাবে কন্ট্রোল হয়, এটার স্টিমুলেশনটা কিভাবে কন্ট্রোল হয় বলেন, আমাদের নার্ভাস সিস্টেম দিয়ে কন্ট্রোল হয়, এটার মধ্যে নার্ভাস সিস্টেম দিয়ে কন্ট্রোল হয়, তার মানে আমাদের টোটাল ডিপোলারাইজেশন স্টিমুলেশনটা কন্ট্রোল করে আসলে এসএ। এটাই আসলে আমাদের আজকের ডিসকাশন, এবং নেক্সট দিন থেকে আমরা একদম আমাদের কার্ডিয়াক ফ্যাক্টর বা আমাদের পিকিউআরএস কিভাবে জেনারেট হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আজকের ক্লাস তাহলে এত পর্যন্তই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Recording